গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস বা পরিবেশ জিকের ওপর থেকে খুব গুরুত্বপূর্ণ একটি সেশন দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ওয়ান শর্ট সেশন হবে। নতুন দর্শক হলে মাস্ট সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর TWS একাডেমি অ্যাপ এখনো যদি ইনস্টল না করে থাকো, যাও, কি করছো, গুগল প্লে স্টোর থেকে TWS একাডেমি অ্যাপ তোমার মোবাইলে ইনস্টল করো। এখানে কিন্তু 10,000-এর বেশি ছেলে মেয়ে গ্রুপ সি এর লাইভ ফ্রি টেস্ট অ্যাটেম্প করেছে। তো তুমিও কিন্তু চাইলে ফ্রি টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবে। তাই এখনই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করে ফ্রি ক্লাসেসের মধ্যে থেকে টেস্ট দাও। এবারে পরীক্ষা তো হয়ে যাবে, পরীক্ষার পরেও কিন্তু আমরা পড়াবো কিসের জন্য? গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে, রেলের গ্রুপ ডি। তো রেলওয়ে যারা টার্গেট করো বা স্বপ্ন দেখো, তোমাদের জন্য আমাদের ব্যাচেসও কিন্তু রয়েছে। দেখো, সমস্ত ক্লাসের নোটিফিকেশন পেতে কোথায় যুক্ত হতে হবে? অনেকে কমেন্ট করো নতুন ছেলে মেয়েরা, স্যার কবে কখন কোথায় ক্লাস বুঝতে পারি না। টেলিগ্রাম আছে, তো ঠিক আমরা এইরকম রুটিনের মাধ্যমে তোমাকে প্রোভাইড করে দেব কবে কখন কি কি ক্লাস রয়েছে। ফার্স্ট কোশ্চেন, ইকোলজি বা বাস্তুবিদ্যা শব্দটি প্রথম কে ব্যবহার করেন? অনেকে গুলিয়ে যাও আরেকটা শব্দের সাথে, সেটি হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেম মানে কোন একটা তন্ত্রকে বোঝায়। তাহলে ইকোসিস্টেম শব্দের বাংলা হচ্ছে, মনে রাখবো আমরা, বাস্তুতন্ত্র। ইকোসিস্টেম বললে বাস্তুতন্ত্র। ইকোসিস্টেম প্রথম কে ব্যবহার করেছিলেন? বিজ্ঞানী A.G. টানসলে। তিনি প্রথম ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র ব্যবহার করেন। আর ইকোলজি, শেষে লজি আছে মানে বিদ্যা, যেমন বায়োলজি, ফিজিওলজি। তো ইকোলজি, বাস্তুবিদ্যা, এটা প্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তর হবে আর্নেস্ট হেকেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবাই মিলে অপশন বি যারা করেছো একদম সঠিক উত্তর। ট্যান্সলে কখন করব? A.G. ট্যান্সলে যদি থাকতো বাস্তুতন্ত্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন, তাহলে ইকোলজি আমরা আর্নেস্ট হেকেল করব রাইট অ্যান্সার। আর ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের ক্ষেত্রে A.G. টানসলে হবে কারেক্ট আনসার। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের 10% ল। এই প্রশ্নটা না পরীক্ষাতে খুব দেয়। ক্লাস 11 এর বায়োলজিতে অনেকে হয়তো পড়ে থাকবে এই জিনিসটা। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের 10% সূত্র কে প্রদান করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে লিন্ডেম্যান। লিন্ডেম্যানের এই 10% ল ভেরি মানে খাদ্য শৃঙ্খলের মধ্যে, মানে ফুড চেনে তুমি যদি দেখো, খাদ্য শৃঙ্খলে এক একটা ট্রপিক লেভেল মানে এক একটা পুষ্টি লেভেল থেকে বা পুষ্টি স্তর থেকে উচ্চতর পরবর্তী পুষ্টি স্তরে বা ট্রপিক্যাল লেভেলে যখন আমরা যাব, তখন পূর্ববর্তী স্তরে সঞ্চিত যে শক্তির মাত্রা 10% হারে পরবর্তী স্তরে স্থানান্তরিত হয়ে থাকে। এই হচ্ছে 10% ল। মূলত বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সংক্রান্ত এই 10% সূত্র লিন্ডেম্যান দিয়েছিলেন 1942 সালে, 1942-তে এই সূত্র দেন। এই যে বলছিলাম, খাদ্য শৃঙ্খলের এক পুষ্টি স্তর বা একটা ট্রপিক লেভেল থেকে পরবর্তী পুষ্টি স্তরে মাত্র 10% শক্তি স্থানান্তরিত হয়, বাকি 90% শক্তি নিজের জৈবিক কাজে ও তাপ রূপে ব্যয় হয়ে যায়। তাহলে মাত্র 10% কিন্তু পরবর্তী পুষ্টি লেভেলে পৌঁছায়। এই জন্য এটাকে আমরা 10% ল হিসেবেও বলে থাকি। পরের প্রশ্ন দেখো, দুটি ভিন্ন বাস্তুতন্ত্রের মিলনস্থল বা ট্রানজিশন জোনকে কি বলা হয়? দুটো আলাদা আলাদা বাস্তুতন্ত্র, সেই দুটো আলাদা আলাদা বাস্তুতন্ত্র যেখানে মিলিত হয় তখন তাকে আমরা কি বলি? ইকোটোন। মনে রাখো, যেমন বনভূমির একটা বাস্তুতন্ত্র আর একটা তৃণভূমি, বা একটা ফরেস্ট ইকোসিস্টেম আর একটা গ্রাসল্যান্ড ইকোসিস্টেম, মানে তৃণভূমির বাস্তুতন্ত্র। এদের মাঝখানের অংশ অথবা নদী এবং সমুদ্র যেখানে মিলিত হয় সেই মোহনা স্থান। তাহলে দুটো বাস্তুতন্ত্রের মিলনস্থলকে আমরা কি বলে থাকবো? ইকোটোন। ইকোটোন বলা হয়। আর এই অঞ্চলের জীববৈচিত্র্য খুব বেশি থাকে, যাকে আমরা এজ এফেক্টও কিন্তু বলে থাকি। তাহলে ইকোটোন বলতে কি? দুটি বাস্তুতন্ত্র পরস্পর যেখানে মিলিত হয় তাকে আমরা ইকোটোন বলে থাকি। পরেরটা, জলাশয়ের তলদেশে বসবাসকারী জীবদেরকে কি বলা হয়? দেখো, ভালো করে তুমি যদি একটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম দেখো, একটা জলজ বাস্তুতন্ত্র দেখবে, জলাশয়ের নিচে সাবমার্জড বা যেগুলো নিমজ্জিত অবস্থায় থাকে। প্রশ্নটা খুব মন দিয়ে বোঝো, তাৎপর্যপূর্ণ প্রশ্ন। জলাশয়ের তলদেশে বসবাসকারী জীবদের কি বলে? সঠিক উত্তর হচ্ছে কি? বেনথোস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বেনথোস আমরা বলা হয়ে থাকে, বা বেনথিক
সম্প্রদায় গোষ্ঠীভুক্ত মূলত এরা হয়ে থাকে, পাথরের তলদেশে তারা বাস করে। যেমন শামুক হতে পারে, কাঁকড়া, স্টারফিশ, কৃমি, এরা জলের সর্বনিম্ন অংশে বা তলদেশে, এরা ভেসে বেড়ায় না, এরা জলের তলদেশে ধীরে 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 চলাফেরা করে থাকে। তাই সঠিক উত্তর হচ্ছে বেন্থোস। হ্রদ বা সমুদ্রের একদম তলদেশে যারা বাস করে তাদের আমরা বেন্থোস বলি। এই যে শামুক এক্সাম্পল আছে, স্পঞ্জ আছে, কাঁকড়া হতে পারে। আর যারা স্বাধীনভাবে সাঁতার কেটে যায় যেমন মাছ, তাদেরকে আমরা নেকটন বলি। তাহলে বেন্থস কি? যারা তলদেশে বাস করে, যারা এরকম সাঁতার কেটে চলে চলে বেড়ায় তাদেরকে আমরা কি বলে থাকি? নেকটন। নেকটনরা কি? সন্তরণে সম্ভব। আর যারা এই যে তলদেশে বাস করছে তাদেরকে আমরা কি বলে থাকি? বেন্থস বলে থাকি। তাহলে নেকটনরা সন্তরণে সক্ষম, বেন্থসরা কি হয়? তলদেশে বাস করে, এরা ধীরে ধীরে চলাফেরা করে, এরা ভেসে বেড়াবে না। আর একটা এখানে আছে যে যারা জলের স্রোতে ভাসে তাদের প্ল্যাঙ্কটন বলে। এখানে দুটো প্ল্যাঙ্কটন তুমি শুনে থাকবে নিশ্চয়ই, এটা পরীক্ষাতে খুব খুব দেয়। ফাইটোপ্ল্যাঙ্কটন ও জুপ্ল্যাঙ্কটন কাকে বলে? কেউ বলতে পারবে? ফাইটোপ্ল্যাঙ্কটন ও জুপ্ল্যাঙ্কটন। ফাইটোপ্ল্যাঙ্কটন বলতে ফাইটো উদ্ভিদ প্ল্যাঙ্কটনকে বলা হয়। এরা সূর্যের আলো ব্যবহার করে, সালোকসংশ্লেষ প্রক্রিয়া করে, তার মাধ্যমে তারা খাদ্য তৈরি করে থাকে, বিভিন্ন সায়ানোব্যাকটেরিয়া বা ইত্যাদি হয়ে থাকে। জুপ্ল্যাঙ্কটন হচ্ছে প্রাণী প্ল্যাঙ্কটন, যাদেরকে আমরা বলি প্রোটোজোয়া, এই ধরনের গুলো হচ্ছে আমার জুপ্ল্যাঙ্কটন বলে থাকি। তাহলে ফাইটোপ্ল্যাঙ্কটন হচ্ছে আমার উদ্ভিদ প্ল্যাঙ্কটন, আর জুপ্ল্যাঙ্কটন হচ্ছে প্রাণী প্ল্যাঙ্কটন। এরা কি করে? এরা জলের স্রোতে ভেসে থাকে, তাই এদেরকে আমরা প্ল্যাঙ্কটন বলি। এদেরকে আমরা এই দুটো ক্যাটাগরিতে ভাগ করি বললাম। পারদ দূষণের ফলে মানব দেহে কোন কোন হয়? মার্কারি বা পারদ, একে আমরা Hg দিয়ে ডিনোট করে থাকি। পারদকে সংকেত কি? Hg। তাহলে মার্কারি বা পারদ দূষণের ফলে মানব দেহে যে রোগটি হয় তা হলো মিনামাটা। মনে রাখবে, পারদের ফলে মিনামাটা। পারদ দূষিত মাছ খেয়ে বহু মানুষের কিন্তু জাপানের মিনামাটাতে মারা যায়। তো এই হচ্ছে মিনামাটা, হচ্ছে পারদ দূষণের ফলে হয়। আচ্ছা, এই প্রশ্নটা যদি তোমাকে করে যে আর্সেনিক বিষক্রিয়ায় কি হয়? ব্ল্যাকফুট ডিজিজ, যেটিকে এএস দিয়ে আমরা ডিনোট করি, এই আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট ডিজিজ রোগটি হয়ে থাকে। আর এই প্রশ্নটা যেটা তোমাদের রয়েছে, ইতাই রোগ কিসের কারণে হয়? এটাও কিন্তু বিভিন্ন ধাতুর বিষক্রিয়ার কারণে হয়। সিডি দিয়ে আমরা ডিনোট করি। ক্যাডমিয়ামের বিষক্রিয়ার কারণে কিন্তু ইতাই হবে। আচ্ছা, এখানে বলতে বলতে ব্ল্যাকফুট ডিজিজ আমি বললাম, আরেকটা ডিজিজ তোমরা শুনে রাখো, সেটা হলো অ্যাথলিট, বিভিন্ন যে সমস্ত স্পোর্টস পার্সনরা হয়ে থাকেন না, তো মনে করো তাদের যে পা, সেই পায়ে যে জুতো পরে আছে, মনে করো এটা তাদের শু আছে, মনে করো সেই শুয়ের মধ্যে বিভিন্ন সময় ফাঙ্গাস বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে, এখানে একটা টার্ম জেনে রাখবে, অ্যাথলেটিক ফুট ডিজিজ। তাহলে যেমন ব্ল্যাক ফুট ডিজিজ দেখলে, তেমনি আসে অ্যাথলেটিক ফুট ডিজিজ। এটা কিসের কারণে? ফাঙ্গাল ইনফেকশন, ফাঙ্গাল বা ছত্রাক ঘটিত রোগ। ঠিক আছে, এটা পরীক্ষাতে দেয়। এই অ্যাথলেটিক ফুট ডিজিজ কিসের কারণে হয়? তো অ্যাথলেটিক ফুট ডিজিজ বা অ্যাথলিটদের পায়ে যে ডিজিজটা হয়, এটা মূলত ছত্রাকজনিত কারণে হয়ে থাকবে। ভেরি গুড কোশ্চেন। পরেরটা দেখো, ক্যাডমিয়াম, এই তো আমি এক্ষুনি বলে দিলাম, এই ইতাই মূলত ক্যাডমিয়ামের কারণে হবে। সো ইতাই ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। ক্যাডমিয়াম দূষণের ফলে হাড় ও অস্থি সন্ধিতে প্রচন্ড ব্যথা হয়, এই রোগকে আমরা ইতাই বলে থাকি। পানীয় জলে অতিরিক্ত নাইট্রেট থাকার ফলে শিশুদের কোন রোগ হয়? পানীয় জল বা আমাদের যে ড্রিঙ্কিং ওয়াটার, সেখানে যদি অতিরিক্ত মাত্রায় নাইট্রেট থাকে তাহলে শিশুদের যে রোগটি হবে তাকে আমরা বলে থাকি ব্লু বেবি সিনড্রোম। নাইট্রেট রক্তে মিশে মেথোগ্লোবিন তৈরি করে, যা অক্সিজেনের প্রবাহ কমিয়ে দেয়, যা শিশুর শরীর নীলচে প্রকৃতির হয়। মনে রাখবে, হিমোগ্লোবিনের কাজ কি? যদি কখনো জানে শরীরে হিমোগ্লোবিনের কাজ কি, হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহনে সাহায্য করে,
ফুসফুস থেকে অক্সিজেন শরীরের সমস্ত টিস্যু ও কোষে পৌঁছে দেয়, অক্সি হিমোগ্লোবিন রূপে কাজ করে। হিমোগ্লোবিন কি? অক্সি হিমোগ্লোবিন রূপে কাজ করে। এর প্রধান কাজই হচ্ছে অক্সিজেন পরিবহন এবং কোষ থেকে উৎপন্ন বর্জ্য বিশিষ্ট কার্বন ডাই অক্সাইড ফুসফুস থেকে নিয়ে আসা, যা পরবর্তীতে প্রশ্বাসের বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। তাহলে হিমোগ্লোবিনের মূল কাজই কিন্তু অক্সিজেন পরিবহন করা। আর এই মেথোমোগ্লোবিন এ কি করে? শরীরে অক্সিজেনের যে ফ্লোটা সেই প্রবাহটাকে কমিয়ে দেয়, যার ফলে অক্সিজেন ঘাটতির কারণে এই যে শরীর নীলচে বর্ণের হয়। তো পানীয় জলে অতিরিক্ত নাইট্রেট থাকলে কিন্তু এই সমস্যা দেখা দেবে। লাইকেন কোন ধরনের দূষণের একটি উৎকৃষ্ট জৈব নির্দেশক বা বায়ো ইন্ডিকেটর? জৈব নির্দেশক বলো, খুব ভালো কোশ্চেন। লাইকেন। আচ্ছা, সকলে লাইক বাটনে ক্লিক করেছে তো? দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আমরা এতগুলো ক্লাস ব্যাক টু ব্যাক করছি, আর অনেকে কিন্তু এই চ্যানেলে নতুন। তোমরা দেখো এই চ্যানেলটা অলমোস্ট 2 লাখ এর কাছে হয়ে যাচ্ছে। তো অলমোস্ট 2 লাখ, 2 লক্ষের কাছে। তাই প্রত্যেককে আমি বলবো, যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি, মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট সাবস্ক্রাইব নাও অ্যান্ড বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে আমরা দ্রুত এই মাইলস্টোনটা কমপ্লিট করতে পারি। তাহলে দেখো, লাইকেন দূষণ, লাইকেন কোন ধরনের দূষণের একটা জৈব নির্দেশক? সঠিক উত্তর হচ্ছে বায়ু দূষণ, বিশেষত সালফার ডাইঅক্সাইড। বাতাসে SO2 বা সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে লাইকেন বাঁচতে পারে না। তাই যেখানে লাইকেন দেখা যায় না, বুঝতে হবে সেখানে বায়ু দূষণ বেশি বা এয়ার পলিউশন ইজ সো হাই। গ্রিন মাফলার বা সবুজ মাফলার প্রকল্পটি কোন দূষণ নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত? মনে রেখে দেবে, এটা একটা গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ, গ্রিন মাফলার। সঠিক উত্তর হচ্ছে এটা আমাদের জনবসতিপূর্ণ এলাকা বা হাইওয়ের দুই পাশে সারি দিয়ে গাছ লাগানোকে গ্রিন মাফলার বলে, যা পুরো নয়েজ বা যে অতিরিক্ত শব্দ তরঙ্গ হয় তা শোষণ করে শব্দ দূষণ কমায়। অর্থাৎ গ্রিন মাফলার টার্মটা শব্দ দূষণের বা নয়েজ কমাতে কিন্তু শোষণ করে, এবং মূলত দূষণকারী গ্যাসগুলোকেও সে শোষণ করতে সক্ষম। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এবং বাতাস কিন্তু দূষণ, শব্দ দূষণ এবং বায়ু দূষণ হ্রাস করে। মেনলি প্রাইমারিলি সে শব্দ দূষণের কারণেই প্রসিদ্ধ। নিচের কোনটি একটি সেকেন্ডারি পলিউটেন্ট বা গৌণ দূষকের উদাহরণ? সেকেন্ডারি মানে গৌণ দূষকের উদাহরণ। সঠিক উত্তর কি হবে? চটপট কমেন্টে বলো এভরিওয়ান। গৌণ দূষকের উদাহরণ এদের মধ্যে কোনটা? সঠিক উত্তর হচ্ছে O3, ওজোন। দেখো, যে দূষক কি হয়, সরাসরি উৎস থেকে নির্গত হয় না, বরং প্রাথমিক দূষকগুলির মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে তৈরি হয়, তাদেরকে আমরা গৌণ দূষক বলি। যেমন তুমি দেখো ওজোন, প্যান। তাহলে ওজোন হচ্ছে গৌণ দূষক, সরাসরি নয়, তো গৌণ। এবং ওজোন আসলো বলে দিই, আমাদের লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার, এই জায়গাটা খুব মন দিয়ে বুঝে নেবে, কোন লেয়ারে কি থাকে, খুব মন দিয়ে বুঝবে তো। লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার, লেয়ার্স অফ অ্যাটমসফিয়ার মানে আমাদের বায়ুমণ্ডলের স্তর সমূহ, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। খুব মন দিয়ে দেখো, মনে করো আমি বায়ুমণ্ডল বোঝাচ্ছি, ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 10,000 কিলোমিটার পর্যন্তই যে অদৃশ্য গ্যাসের আবরণী পৃথিবীকে বেষ্টন করে আছে, তাকেই আমরা বায়ুমণ্ডল বলি। বাট তাকে কিন্তু আমরা দেখতে পাই না, অদৃশ্য, অনুভব করতে পারি। সো বায়ুমণ্ডলের মনে করো এই যে অঞ্চলটা, হ্যাঁ, এই অঞ্চলটাকে হচ্ছে সর্বনিম্ন স্তর, এটা মনে করো আমাদের ভূপৃষ্ঠ, এই অঞ্চলটা মনে করো ভূপৃষ্ঠ। তাহলে বায়ুমণ্ডলের সব থেকে নিচের যে স্তর, সবচেয়ে অ্যাভারেজ 13 কিলোমিটার, অ্যাকর্ডিং টু এনসিইআরটি এর গড় উচ্চতা হচ্ছে 13 কিলোমিটার, সর্বনিম্ন 9 কিলোমিটার, সর্বোচ্চ 18 কিলোমিটার, অ্যাভারেজ হচ্ছে 13 কিলোমিটার। অ্যাভারেজ এটা হচ্ছে 13 কিলোমিটার অ্যাভারেজ উচ্চতা। এই ট্রোপোস্ফিয়ারের বিশেষ বৈশিষ্ট্য কি জেনে রেখে দেবে। এই ট্রোপোস্ফিয়ারের মধ্যে যত প্রাকৃতিক ঘটনাবলী, এই যে মেঘ হলো, মেঘ থেকে বৃষ্টি হলো, এখানে তুষারপাত হলো, এখানে ঝড় হলো, এই সব কিছু দেখা যায়। অর্থাৎ
বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর বা ট্রপোস্ফিয়ারে সমস্ত প্রাকৃতিক ঘটনাবলী দেখা যায়। তাই এই ট্রপোস্ফিয়ারকে আমরা কি বলে থাকি, জেনে রাখো, ট্রপোস্ফিয়ারকে আমরা বলে থাকি ক্ষুব্ধ মণ্ডল, মানে এবারটা রেগে থাকে, ক্ষুব্ধ মণ্ডল। বায়ুমণ্ডলের সবচেয়ে বেশিরভাগ গ্যাসীয় উপাদান, নিয়ার অ্যাবাউট 70% গ্যাস কিন্তু এই লেয়ারে থাকে। তাই ট্রপোস্ফিয়ারকে আমরা বলে থাকি ঘনমণ্ডল। তাই ট্রপোস্ফিয়ারকে আমরা কি বলবো, ঘনমণ্ডল। ট্রপোস্ফিয়ারে তুমি যদি থাকো, ট্রপোস্ফিয়ারে প্রতি 1000 মিটার বা প্রতি 1 কিলোমিটার তুমি যদি উচ্চতা বৃদ্ধি করো, বায়ুর উষ্ণতা হ্রাস পাবে। কতটা হারে? 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পাবে। এই যে ঘটনা, তুমি যত উচ্চতা বৃদ্ধি করছো, তো এটা তুমি উচ্চতা বৃদ্ধি করছো, তো টেম্পারেচার অটোমেটিক্যালি 6.4 ডিগ্রি হারে হ্রাস পাবে। এই ঘটনাকে আমরা কি বলে থাকি, পরীক্ষাতে দেয়, জেনে রাখো, এই ঘটনাকে আমরা বলে থাকি নরমাল ল্যাপস রেট অফ টেম্পারেচার, বা বাংলাতে বলে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। মনে থাকবে? তাহলে ট্রপোস্ফিয়ার ক্ষুব্ধমণ্ডল, ট্রপোস্ফিয়ার ঘনমণ্ডল। ট্রপোস্ফিয়ারে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার দেখা যায়, এভারেজ উচ্চতা 13 কিলোমিটার। এছাড়া 9-18 দুই জায়গায়, নিরক্ষীয় অঞ্চলে একরকম, মেরু অঞ্চলে একরকম। এই ট্রপোস্ফিয়ারের আর এর পরের লেয়ারটা মনে করো স্ট্র্যাটোস্ফিয়ার, বাট এতটা সহজ নয়। এটা মনে করো তোমার স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এই ট্রপোস্ফিয়ার শেষ হলেও তার পরবর্তী 3 কিলোমিটার পর্যন্ত অঞ্চল উষ্ণতা বাড়েও না বা কমেও না। তো এই অঞ্চলটাকে আমরা কি বলে থাকি, নোট করে নাও, এই অংশটাকে আমরা বলে থাকি ট্রোপোপজ। নিয়ার অ্যাবাউট 3 কিলোমিটার মতো হয়। আর এই ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, শান্তমণ্ডল। এই স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আমরা ওজোন গ্যাসের লেয়ার দেখে থাকি, O3 লেয়ার থাকি। তাই এই ওজোন স্তর এই কিন্তু প্রাকৃতিক সৌরপদ্মা হিসেবে কাজ করে এবং সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মিকে শোষণ করে, যাকে আমরা ইউভি রেজ বলে থাকি, যা আমাদের জন্য কিন্তু ক্ষতিকর। এই জন্য ওই প্রাকৃতিক সৌরপদ্মা হিসেবে কাজ করে। এই ওজোন স্তর তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে? মনে রেখে দেবে, স্ট্র্যাটোস্ফিয়ার, বা যাকে আমরা বলে থাকি শান্ত মণ্ডলে থাকে। কেন শান্ত মণ্ডল? জেট বিমান চলাচলের উপযোগী স্তর। ট্রপোস্ফিয়ারে যেমন ঝড় বৃষ্টি বজ্রপাত তুষারপাত হচ্ছিল, স্ট্র্যাটোস্ফিয়ারে না, এত কিছু হবে না। এই জন্য এটাকে আমরা আবার শান্ত মণ্ডল বলে থাকি। তোমাদেরকে এখানে একটা HW দিই, বলো বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম কি? চটপট, এটা তো পারতেই হবে, না পারলে দেখো কি করি। প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম স্তর, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? এটা সঠিক উত্তর প্রত্যেকে কমেন্ট করো, চটপট কমেন্ট করো, আমি দেখে নেব। পরেরটা দেখো, পরের প্রশ্ন কি দিয়েছে? বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে প্রতি বছর 5ই জুন পালিত হয়। আচ্ছা, উত্তর তো দিয়েই দিল। এটি প্রথম কোন সালে পালিত হয়েছিল? বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন হয়, এটা 1974 সালে 1974 আমরা দেখব মূলত প্রথম হয়েছিল। ওকে, প্রথমবার অনলি ওয়ান আর্থ এই থিম নিয়ে এটা পালিত হয়। এটা মূলত 1972 সালে স্টকহোম সম্মেলনে বিশ্ব পরিবেশ দিবসের পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। আর 1974 সালে প্রথমবার অনলি ওয়ান আর্থ এই থিম নিয়ে চালু হয়েছিল। দেখো, বর্তমানে TWS একাডেমিতে দারুণ দারুণ ব্যাচ চলছে, কম্বাইন্ড 6.0 ব্যাচ চলছে, যেখান থেকে তুমি অল এক্সামের প্রিপারেশন নিতে পারবে। নতুন ছেলে মেয়েদের জন্য আমাকে বলতেই হবে, একটু শোনো সকলে, অল এক্সাম, SSC, রেল, পুলিশ, সমস্ত প্রিপারেশন এক জায়গায় হবে। যারা নতুন মনে হতে পারে স্যার কি করে সম্ভব? যে পরীক্ষার যেমন সিলেবাস, যে পরীক্ষার যেমন ওয়েটেজ, সেই অ্যাকর্ডিং আমরা এখানে অল ক্লাস দিয়ে থাকি, অল ক্লাস প্রোভাইড করি। তো যার ফলে আমরা ফোল্ডার করে দিই, তো যার যে রেল দেবে তো সে রেল অ্যাকর্ডিং দেখে। আচ্ছা, WP KP এবছর তো আমরা রেকর্ড ব্রেকিং হাইয়েস্ট সিলেকশন দিয়েছি, তাই সর্বাধিক সিলেকশন পাওয়া ইনস্টিটিউট থেকে পড়তে তোমাকে অবশ্যই আমাদের
এবারের ফাউন্ডেশনে যুক্ত হতে হবে। রেলের আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে, এখনো কিন্তু ক্লাস স্টার্ট হয়নি। মার্চ মাসের 3 তারিখ থেকে ক্লাস শুরু। ডাব্লিউবিপিকেপি শেষ, এই আমাদের এসএসসি গ্রুপ সি শেষ হলেই আমরা রেল শুরু করছি। গ্রুপ সি যেদিন শেষ তার পরের দিন থেকে রেলের ক্লাস শুরু, তাই রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপটা কিন্তু করে নেবে। এছাড়া জিডি এবং গ্রুপ সি তো ব্যাচ চলছেই, আপার প্রাইমারিও চলছে। দেখো, আলোক রাসায়নিক ধোঁয়াশা বা ফটোকেমিক্যাল স্মগ এর প্রধান উপাদান কোনটি? সঠিক উত্তর হচ্ছে প্যান এবং ওজোন। দেখো, যানবাহনের ধোঁয়া এবং সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার ফলে প্যান এবং ওজোন তৈরি হয়। এর ফলে কি হয়, আলোক রাসায়নিক ধোঁয়াশাকে আমরা ধোঁয়াশা, স্মোকি স্মোকি ফ্লেভার, অনেক সময় শীতকালে এই জিনিসটাও দেখা যায়, তো এটাকে আমরা ধোঁয়াশা বলে থাকি। ওকে, পলিউশনের অন্যতম কারণ, এই জন্য দেখবে একিউআই, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কিন্তু রিপোর্ট দিয়ে দেয়। বিওডি অ্যান্ড সিওডি দুটো আছে। তাহলে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কিসের মাত্রা পরিমাপ করতে ব্যবহার করা হয়? তাহলে বিওডি বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড হচ্ছে জলে জৈব দূষণের মাত্রা। মানে কি ব্যাপারটা হচ্ছে, জলে উপস্থিত জৈব পদার্থকে পচানোর জন্য ব্যাকটেরিয়াদের যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে আমরা বিওডি বলি। অর্থাৎ বিওডি বেশি অর্থ জল বেশি দূষিত, কারণ সেই জলকে ব্যাকটেরিয়াদের যতটা পরিমাণ অক্সিজেন প্রয়োজন হবে, তাই আমরা বলি যে যে জলের বিওডি বেশি তাহলে সেই জল বেশি দূষিত। তাহলে বিওডি বেশি মিন্স জল বেশি দূষিত। জলাশয়ে অতিরিক্ত পুষ্টি পদার্থ মানে নাইট্রেট বা ফসফেট ইত্যাদি মিশে যাওয়ার ফলে শৈবালের অস্বাভাবিক বৃদ্ধি, অনেক সময় দেখবে প্রচুর ভরে যায়, তার কারণ হচ্ছে অতিরিক্ত পুষ্টি থাকার কারণে, সেটা নাইট্রেট হতে পারে বা ফসফেট থাকার কারণে। তো শৈবালের অনেক গ্রোথ দেখা যায়। তো এই ধরনের বৃদ্ধিকে কি বলা হয়? এই ধরনের বৃদ্ধিকে বলে থাকবো আমরা ইউট্রোফিকেশন। দেখো, এটাকে আমরা শৈবাল বৃদ্ধি বা অ্যাগাল ব্লুমও বলে থাকি, শৈবাল বৃদ্ধি বা অ্যাগাল ব্লুমও বলে থাকি। হ্যাঁ, ইউট্রিফিকেশন হয় কৃষি জমি সার বা অনেক সময় ডিটারজেন্ট মিলে, এবং জলে অক্সিজেনের অভাব ঘটে মাছও কিন্তু মারা যায় অতিরিক্ত শৈবাল বা ইত্যাদি জলের ওপরে হয়ে গেলে। এই জন্য দেখবে এই ধরনের শৈবাল বা কচুরিপানা টাইপের ইত্যাদি হয়ে গেলে যারা মাছ চাষ করেন চাষি বন্ধুরা দেখবে এরকম করে দিয়ে ওইগুলোকে আলাদা করে দেয়, কারণ মাছের অক্সিজেন কমে যাবে। গ্রিন হাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, নিম্নের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস? খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, খুব ইম্পর্টেন্ট। বলো, কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস? মিথেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প নাকি নাইট্রাস অক্সাইড? সবচেয়ে উল্লেখযোগ্য গ্রিন হাউস গ্যাস যা বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী তা হলো CO2 বা কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড হচ্ছে সব থেকে মেন কোন গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড। এছাড়া কি মিথেন, CH4 এও কিন্তু তোমার গ্রিন হাউস গ্যাস। এটাও কিন্তু নাইট্রাস অক্সাইড N2O, ওয়াটার ভ্যাপর জলীয় বাষ্প এও কিন্তু গ্রিন হাউস গ্যাস। এই প্রত্যেকে মিথেন বলো, জলীয় বাষ্প বলো, নাইট্রাস অক্সাইড সবই গ্রিন হাউস। সব থেকে বেশি ক্ষতিকর গ্রিন হাউস গ্যাসের নাম হচ্ছে CO2, যা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্রাইমারিলি দায়ী করা হয়ে থাকে। দেখো দেখো, কার্বন ডাই অক্সাইড বলছে প্রায় 60%ই দায়ী, তবে সবচেয়ে শক্তিশালী বা হিট ট্যাপিং ক্ষমতা বেশি হচ্ছে CFC, ক্লোরোফ্লুরোকার্বনের। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি যা অতিবেগুনিকে বাঁচায়? দেখো, আজকে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে, আমি একটা থিওরি পড়িয়েছি না, ছোট্ট করে একটু হিন্টস দিলাম বায়ুমণ্ডলের লেয়ার নিয়ে। তো আমি যখনই স্ট্র্যাটোস্ফিয়ার পড়িয়েছি দেখবে আমি এই কথাটা বলে দিয়েছি, সেখান থেকেই কোশ্চেন্সটা তোমাকে দিয়ে দিয়েছে। সো দেখবে আর অ্যান্সার ওজোন গ্যাসের ঘনত্ব স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে, এই ওজোন গ্যাসের ঘনত্ব বলতে কি বোঝায়? মানে যেখানে ওজোন গ্যাসের ঘনত্ব কম সেখানে বলা হয় ওজোন হোল হয়েছে বা ওজোন গহ্বর তৈরি হয়েছে। সো কোন স্তরে ঘনত্ব কেমন এটা পরিমাপ করা হয় কোন ইউনিটে? ডবসন ইউনিট, মনে থাকবে। তাহলে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয় ডবসন ইউনিটে। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করা হয়, ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয় ডবসন ইউনিটে। যদি দেখা যায় ওজোন গ্যাসের ঘনত্ব সেখানে কমে গেছে, আমরা বলি এখানে ওজোন হোল ক্রিয়েট হয়েছে, ওজোন গহ্বর তৈরি হয়েছে, যেটা আমাদের জন্য ক্ষতিকর, ভালো খবর নয়। স্ট্র্যাটোস্ফিয়ারের মূলত 25 কিলোমিটার রেঞ্জ অ্যাভারেজে
এই উচ্চতায় ওজোন স্তর অবস্থিত করে। ট্রোপোস্ফিয়ারের ওজোন হলো ক্ষতিকর দূষক। পরেরটা দেখো, বলছে ওজোন স্তরের ঘনত্ব আমি কেন বললাম পরের প্রশ্ন তো এটাই, ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক কি? ওজোন স্তরের ঘনত্ব পরিমাপ ডবসন ইউনিট। ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, একদম কারেক্ট অ্যান্সার। দেখো মন্ট্রিয়াল প্রোটোকল, পরের প্রশ্ন দেখো 18, মন্ট্রিয়াল প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত? এই ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ নিষিদ্ধ করার জন্য। এখান থেকে প্রশ্ন আসে, ওজোন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক দিবস কবে হয়? বা এই প্রশ্নটাকে আমরা ঘুরিয়েও বলতে পারি বিশ্ব ওজোন দিবস। জেনে রাখবে এই ওজোন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক দিবস বা বিশ্ব ওজোন দিবস পালিত হয় কবে? 16 সেপ্টেম্বর। এটা মুখস্থ থাকবে কিন্তু। 16 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিজার্ভেশন অফ ওজোন লেয়ার। 1994 সালে ইউনাইটেড নেশনস এই দিনটিকে ঘোষণা করেছিল, কিন্তু সূর্য থেকে আসা ক্ষতিকর রশ্মি আল্ট্রাভায়োলেট রেজ এটাকে টেনে নেয় এবং পৃথিবীকে রক্ষা করার জন্য রক্ষা করে। নেক্সট, জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি হটস্পট সব ধারণাটি প্রথম কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে কে? নরম্যান মার্স। নরম্যান মার্স প্রথম এই যে বায়োডাইভার্সিটি হটস্পট এর কনসেপ্ট তিনি দিয়েছিলেন। ভারতে বর্তমানে, এই প্রশ্নটা করো দেখি কে কে বলতে পারে আর কে পারে না, ভারতে বর্তমানে কতগুলি বায়োডাইভার্সিটি হটস্পট রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 4টি, তাই না? পশ্চিমঘাট, পূর্ব হিমালয়, ইন্দো বার্মা, সুন্দারল্যান্ড, 4টি হচ্ছে, ঠিক আছে? 4টি। হিমালয় যেটা আমাদের উত্তর পশ্চিম আর উত্তর পূর্ব রাজ্যের জুড়ে মূলত বিস্তৃত আছে, পশ্চিমঘাট, তারপরে ইন্দো বার্মা আছে অ্যান্ড সুন্দারল্যান্ড। এই হচ্ছে 4টি আমাদের নিকোবর দ্বীপপুঞ্জের ওখানে সুন্দারল্যান্ডটা মেনলি। এই হচ্ছে 4টি আমাদের জায়গা। হটস্পট হচ্ছে প্রচুর পরিমাণে এন্ডেমিক প্রজাতি পাওয়া যায়, যে কারণে এগুলো পরিবেশগত গুরুত্বের অপরিসীম এবং অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়। বিশ্বব্যাপী 36টা হটস্পট আছে, 4টে হচ্ছে ভারতের অন্তর্গত। বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা বা সিড ব্যাংক নিচের কোন ধরনের সংরক্ষণের উদাহরণ? আচ্ছা 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 আচ্ছা, দেখো আমরা যদি জানতে চাই জীব বৈচিত্র্য সংরক্ষণ, খুব মন দিয়ে শুনবে, খুব মন দিয়ে, এখানেই বুঝিয়ে দেব। জীব বৈচিত্র্য সংরক্ষণ, জীব বৈচিত্র্যকে তুমি সংরক্ষণ করতে চাইছো, এবারে তুমি কি কি পদ্ধতি পেতে পারো? দেখো, তাকে তার নিজের আবাসস্থলে সংরক্ষণ করা যেতে পারে, তার নিজের ওখানে একটা বাড়ি ঘরদোর করে দিলাম, সেটা একটা হতে পারে। অথবা তাকে সেখান থেকে তুলে আমি অন্য কোথাও নিয়ে আসলাম, এনে সংরক্ষণ করলাম। স্যার বুঝতে পারলাম না। দেখো, জীব বৈচিত্র্য সংরক্ষণ ডান করা যেতে পারে বাই 2 টাইপ। একটি পদ্ধতি হচ্ছে ইন সিটু, আরেকটি হচ্ছে এক্স সিটু। মানে কি রকম? ইন সিটু মানে হচ্ছে তার নিজস্ব আবাসস্থলেই যদি আমি তাকে সংরক্ষণ করি, যেমন সুন্দরবন। ইন সিটু এক্সাম্পল কি? আমি সুন্দরবন বলতে পারি। সেখানে তার নিজস্ব আবাসস্থলকেই আমি আরো সুন্দর করে অভয়ারণ্য করলাম। অভয় মানে কি? নির্ভয়। রণ্য মানে অরণ্য। যে অরণ্যে নির্ভয়ে চলাফেরা করতে পারবে, তারা প্রজনন করতে পারবে, বংশবৃদ্ধি করতে পারবে, বিনা টেনশনে তারা থাকতে পারবে, বিচরণ করতে পারবে, সেই ধরনের কনজারভেশনকে আমরা ইন সিটু কনজারভেশন বলি। অপর পাশে এক্স সিটু কনজারভেশন হলো তাকে সেখান থেকে তুলে অন্য কোথাও নিয়ে এসে সেম বাড়ির মতো পরিবেশ দেওয়া হচ্ছে, বাট বাড়ি না, তখন হচ্ছে এক্স সিটু। এক্সাম্পল হচ্ছে জু, চিড়িয়াখানা, বিভিন্ন বোটানিক্যাল গার্ডেন গুলো, এগুলো হচ্ছে এক্স সিটু। যেমন এই সুন্দরবনে ছিল মনে করো একটা রয়্যাল বেঙ্গল টাইগার, এই রয়্যাল বেঙ্গল টাইগারকে তার নিজস্ব আবাসস্থল থেকে যদি তুলে আমি এই জুতে ছেড়ে দিই, তখন সেটা হয়ে যাবে এক্স সিটু কনজারভেশন। তাই যত বোটানিক্যাল গার্ডেন রয়েছে, চিড়িয়াখানা আছে, সিড ব্যাংক যেখানে বিভিন্ন বীজ সংরক্ষণ করা হয়, এগুলো কোন ধরনের? চোখ বন্ধ করে বলবে, কই রিমোট আমার, যে এগুলো এক্স সিটু কনজারভেশনের উদাহরণ। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার। এই দেখো,
উদ্ভিদকে তাদের নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে নিয়ে গিয়ে কৃত্রিমভাবে সংরক্ষণ করাকে এক্সিটু বা তার স্থান বহির্ভূত সংরক্ষণ বলে। কি গো, পড়া ভালো লাগছে তো? লাইক বাটনে যারা এখনো ক্লিক করোনি, ডু লাইক এন্ড মাস্ট সাবস্ক্রাইব। উই আর ভেরি ক্লোজ টু 2 লাখ, বারবার বলছি, করে দাও। পরীক্ষার আগে আমরা দারুণ করে সেলিব্রেট করি এবং আই উইশ সকলের পরীক্ষা ভালো হোক, যারা খেটেছো, মেহনত করেছো এবং কন্টিনিউ করছো। পরের প্রশ্ন, ভারতের প্রথম ন্যাশনাল পার্ক কোনটি? ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। আগে এটার নাম ছিল হেইলি ন্যাশনাল পার্ক, মনে থাকবে, হেইলি ন্যাশনাল পার্ক। এটা ফার্স্ট কোথায়? উত্তরাখণ্ড রাজ্যে। উত্তরাখণ্ড রাজ্যে রয়েছে হেইলি ন্যাশনাল পার্ক। 1936 সালে উত্তরাখণ্ডে এই দেখো হেইলি ন্যাশনাল পার্ক নামে প্রতিষ্ঠিত হয় জিম করবেটের নামে। পরবর্তীতে প্রজেক্ট টাইগারের সূচনাও এখান থেকে হয়েছিল। 1973-এ ব্যাঘ্র সংরক্ষণের জন্য আমাদের যে প্রজেক্ট টাইগার আসে না, সেই প্রজেক্ট টাইগারের সূচনাও কিন্তু এখান থেকে হয়েছিল 1973 সালে। এটা ভেরি ইম্পর্টেন্ট। ভারতে, আমি কেন সব বলে দিই আগে থেকে। প্রজেক্ট টাইগার কত সালে চালু হয়েছিল? আচ্ছা, প্রশ্নটা আমরা ঘুরিয়ে তোমাদের জিজ্ঞেস করি, বলো ভারতে বর্তমানে মোট কতগুলি টাইগার রিজার্ভ আছে? মোট কতগুলি ব্যাঘ্র সংরক্ষণ আছে বলো? বলো 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 সবে। ভারতে 58টা, there are 58 টাইগার রিজার্ভ। 58টা টাইগার রিজার্ভ আছে। রিসেন্টলি অ্যাড হয়েছে, মনে রেখে দেবে, মাধব। আর মধ্যপ্রদেশে সব থেকে বেশি, এমপি, মধ্যপ্রদেশে না সব থেকে বেশি, এটা মধ্যপ্রদেশ, এটা 58তম টাইগার রিজার্ভ হিসেবে ডিক্লেয়ার হয়েছে রিসেন্টলি এনটিসিএ দ্বারা, মানে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি দ্বারা। তো 1973-তে আমাদের প্রজেক্ট টাইগার লঞ্চ হয়েছিল আর 1973-এর 1 এপ্রিল জিম করবেট ন্যাশনাল পার্ক থেকে শুরু হয়। ও, আমাদের ওয়েস্ট বেঙ্গলে করা আছে? ওয়েস্ট বেঙ্গলে প্রজেক্ট টাইগার আছে দুটো। কোথায় কোথায়? একটা আছে আমাদের বক্সা আর একটা আছে সুন্দরবন। একটা বক্সা আর একটা সুন্দরবন। বলো আমাদের সব থেকে বড় টাইগার রিজার্ভের নাম কি? নামটাও সব থেকে বড়, লিখে রাখো, নাগার্জুনা সাগর, নাগার্জুনা সাগর শ্রীশৈলেম, নাগার্জুনা সাগর শ্রীশৈলেম টাইগার রিজার্ভ। স্যার এটা কি? এটা হচ্ছে দেশের সব থেকে বড় টাইগার রিজার্ভ। এটা সব থেকে বড় টাইগার রিজার্ভ আমাদের দেশের মধ্যে। কোথায় আছে গো? অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে আছে সব থেকে বড় টাইগার রিজার্ভ। আচ্ছা, কোথায় সব থেকে বেশি টাইগার রিজার্ভ আছে? মধ্যপ্রদেশ, দেন মহারাষ্ট্র। ঠিক আছে, এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট, বিশ্বব্যাপী বিপন্ন উদ্ভিদ ও প্রাণীদের তালিকা সমন্বিত যে বই রেড ডেটা বুক, রেড ডেটা বুকে যে সমস্ত বিশ্বব্যাপী বিপন্ন উদ্ভিদ প্রাণী তাদের তালিকা করা হয়েছিল, সেটা কে প্রকাশ করে? IUCN। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার 1964 সাল থেকে এই রেড ডেটা লিস্ট প্রকাশ করে আসছে। সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে, সুইজারল্যান্ডে কিন্তু IUCN এর হেডকোয়ার্টার রয়েছে। ঠিক আছে, এটাকে আমরা কি বলে থাকি? রেড ডেটা বুক, IUCN ফুল ফর্মটা মনে রেখে দেবে, পরীক্ষাতে আসে। 1965 সাল থেকে বিশেষ করে এর তালিকা শুরু হয়ে গিয়েছিল। মেইনলি তোমার যে সমস্ত প্রজাতি বিলুপ্তির ঝুঁকি বিশ্লেষণ এবং তাদের কিভাবে সংরক্ষণ করা যেতে পারে, এই সমস্ত উদ্দেশ্য, অনেক তথ্য, বিরল বিপন্ন এই সমস্ত উদ্ভিদ প্রাণী তাদের সমস্ত কিছু নথিভুক্ত করা হতো এই তালিকার মাধ্যমে। 1973 সালে বিখ্যাত চিপকো আন্দোলন, চিপকো গাছকে জড়িয়ে ধরেছে আন্দোলন হয়েছিল, তার প্রধান নেতা কে ছিলেন? বহুগুণা, সুন্দরলাল বহুগুণা ছিলেন। গাছ কাটার প্রতিবাদে গাছকে জড়িয়ে ধরেছিলেন সুন্দরলাল বহুগুণা, চণ্ডীপ্রসাদ ভট্ট, এরা ছিলেন কিন্তু এর প্রধান নেতা। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল NGT কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, এটা মনে রেখে দেবে 2010, ওকে, 2010 সাল থেকে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। নর্মদা বাঁচাও আন্দোলন মূলত কোন বাঁধ নির্মাণের বিরুদ্ধে হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে
এটা নর্মদা নদীর উপরে সর্দার সরোবর। আর মনে রেখে দেবে নর্মদা হলো আমাদের, এই লাইনটা অলওয়েজ মনে রেখে দেবে, নদ নদী চ্যাপ্টারের মেজর একটা কোশ্চেন, আমাদের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী, লংগেস্ট ওয়েস্টার্ন ফ্লোজ রিভার, নর্মদা নদী। ঠিক আছে, দীর্ঘতম ওয়েস্টার্ন ফ্লোজ রিভার নর্মদা। ফ্লাই অ্যাশ দূষণের প্রধান উৎস কোনটি? ফ্লাই অ্যাশ হচ্ছে থার্মাল। আর মনে রেখে দেবে ভারতবর্ষে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা যে পাওয়ার ইউজ করি ম্যাক্সিমামই হচ্ছে তোমার এই থার্মাল পাওয়ার থেকে আসে, মানে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আসে। ঠিক আছে, যেমন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, মেজিয়া রয়েছে। নেক্সট, কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের সময় তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে ফ্লাই অ্যাশ উৎপন্ন হয়। আচ্ছা, এই প্রসঙ্গ আসলে যখন তোমাদের দুটো পয়েন্ট একবার একটু বলে দিই। সবচেয়ে উৎকৃষ্ট কয়লা যেখানে পার্সেন্টেজ অফ কার্বন সব থেকে বেশি, কার্বনের পরিমাণ বেশি, বা সব থেকে উৎকৃষ্ট কয়লা তার নাম কি, কার্বনের পার্সেন্টেজ বেশি, তার নাম হচ্ছে অ্যান্থ্রাসাইট, সব থেকে উৎকৃষ্ট কয়লা। বাট আমাদের ভারতে যেটা সব থেকে বেশি পাওয়া যায় বা আমাদের পশ্চিমবঙ্গে যেটা সবচেয়ে বেশি পাওয়া যায় তার নাম হচ্ছে বিটুমিনাস জাতীয় কয়লা। তো অ্যান্থ্রাসাইট কয়লা বা যাদের কার্বনের পরিমাণ বেশি তাদের পোড়ালে না তাপন মূল্য খুব বেশি হবে, হিটিং পাওয়ার বেশি, কালো ধোঁয়া কম হবে। তো সেকেন্ড হচ্ছে বিটুমিনাস, এটা আমরা সব থেকে বেশি ব্যবহৃত হয় বা এটা আমরা বহুল ইউজড হয়, মনে থাকবে। আচ্ছা, লিগনাইট এটাকে কি বলা হয়ে থাকে? লিগনাইট। আর একটা তো তোমার লিগনাইটকে আমরা বলি ব্রাউন কোল। আর লাস্ট যে সেগমেন্ট তাকে আমরা বলি পিট কয়লা। এ সব থেকে নিকৃষ্ট মানের কয়লার ক্যাটাগরির মধ্যে, এ পোড়ালে কালো ধোঁয়া বেরোয় ভো ভো করে। চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা কত সালে ঘটেছিল? সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নের জন্য 1986। ঠিক আছে, সোভিয়েত ইউনিয়নে তোমার চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ ঘটে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়েছিল। তাজমহলে মার্বেল ক্যান্সারের প্রধান কারণ কি? আগ্রার তীরে। তাজমহল কোথায়? আগ্রার তীরে। তো তাজমহলের মার্বেল ক্যান্সারের প্রধান কারণ কি? সঠিক উত্তর কি তোমার SO2 সালফার ডাই অক্সাইড ইত্যাদির কারণে তাজমহলে যে ক্যালসিয়াম কার্বোনেটের সাথে বিক্রিয়া করে হলুদ এবং ক্ষয়প্রাপ্ত হয়। মূলত অ্যাসিড রেইন হচ্ছে এর কারণ। অ্যাসিড রেইনকে আমরা বাংলাতে বলি কি বলি? অম্ল বৃষ্টি। এর কারণেই কিন্তু তাজমহল, বহু ইমারত ইত্যাদি কিন্তু ক্ষতি হয়। এর পিএইচ এর মান তোমার 5 এর কাছাকাছি থাকে বা তার চেয়েও কম হয়। সালফার ডাইঅক্সাইড SO2 এবং তোমার যে নাইট্রোজেনের অক্সাইড থাকে এর সাথে মেশে সালফিউরিক নাইট্রিক অ্যাসিড তৈরি করে এবং মানবের বিভিন্ন স্ট্রাকচার বলো বা বিভিন্ন পরিবেশ এবং মাটিও সে খারাপ করে। এগুলো মূলত কোথা থেকে আসে? প্রাইমারিলি কয়লা বেসড কোনো বিদ্যুৎ কেন্দ্র, কারখানা, যানবাহনের ধোঁয়া ইত্যাদি। এরপরে দেখো এজেন্ডা 21 কোন আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর বলো। ডান 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 প্রত্যেকের, ভেরি গুড। সঠিক উত্তর হচ্ছে আর্থ সামিট বা বসুন্ধরা সম্মেলন, যেটা ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, এখানে আমি দুটো ডেট বলে দেব, ডেটগুলো মুখস্থ করে নাও। ডেট বলছি 22 এপ্রিল কি দিবস? বিশ্ব, বাংলায় লিখে দিচ্ছি, ধরিত্রী দিবস, ওয়ার্ল্ড আর্থ ডে, 22 এপ্রিল। 21 মার্চ, 22 মার্চ আর 23 মার্চ, এই তিনটে বললে নেক্সট স্লাইড। মনে রেখে দেবে 21 মার্চ হচ্ছে আন্তর্জাতিক বন দিবস। আমি এইভাবে পড়াই, 21 বন, 22 জল আর 23 আবহাওয়া। মানে কি? ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে হচ্ছে আমার কবে? 23 মার্চ। 22 মার্চ ওয়ার্ল্ড ওয়াটার ডে, বিশ্ব জল দিবস।
21শে মার্চ ফরেস্ট্রি ডে, বন দিবস। তাহলে 21শে বন, 22শে জল, 23শে আবহাওয়া। আর 22শে এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে বা ধরিত্রী দিবস। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে রয়েছে? সাইলেন্ট ভ্যালি রয়েছে কেরালা। এখানে আরেকটা মনে রেখে দেবে, আরেকটা খুব ইম্পর্টেন্ট, পেরিয়ার ন্যাশনাল পার্ক। পেরিয়ার ন্যাশনাল পার্ক। এখন তো তোমরা শুনে থাকবে যে কেরালাম করার প্রস্তাব সম্মতি এসেছে কেরালার নাম পরিবর্তন করে, তাহলে সাইলেন্ট ভ্যালি কেরালাতে রয়েছে। বায়োস্ফিয়ার রিজার্ভ প্রকল্প এদের মধ্যে কে শুরু করেছিল? সঠিক উত্তর হচ্ছে ইউনেস্কো এবং ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ MAB এর অন্তর্গত ইউনেস্কো হলো 1971 সালে ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের অধীনে বায়োস্ফিয়ার রিজার্ভ ধারণাটি চালু হয়। ভারতের টোটাল কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে এবং কয়টি ম্যাপের অন্তর্গত আমাকে কমেন্টে জানাবে। আমি জানি ওই গোটা কয়েকজন ছেলে মেয়ে জানাবে, বাট স্টিল এগেইন বলছি, চেষ্টা করো সকলেই কমেন্ট করার। সাইটস চুক্তি কিসের সাথে সম্পর্কিত? CITES। এই চুক্তি কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হচ্ছে বিপন্ন বন্যপ্রাণী ও উদ্ভিদের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ। বোঝা গেল, মূলত বন্যপ্রাণী চোরাচালান এবং অবৈধ যে ব্যবসা সেগুলো রোধ করার জন্য এটা আন্তর্জাতিক চুক্তি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDGs মোট কয়টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? সঠিক উত্তর হচ্ছে 17টি। জাতিসংঘ 2015 সালে 2030 সালের মধ্যে 17টি SDG যেমন দরিদ্র দূরীকরণ, জলবায়ু পদক্ষেপ গ্রহণ করে। আগে মূলত MDG ছিল কত? 8টি। এখন মূলত সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস হিসেবে মোট 17টি লক্ষ্য নির্ধারণ করা হয়। আলফা, বিটা, গামা এই তিন ধরনের যে বৈচিত্র্য পরিমাপের কে প্রবর্তন করেছিলেন? মনে রেখে দেবে, রবার্ট হুইটটেকার। অপশন নাম্বার A। 1960-এর দিকে হুইটটেকার জীববৈচিত্র্য মাপার জন্য এই তিনটি স্কেল দেন। একটি নির্দিষ্ট বাসস্থানের বৈচিত্র্য বিটা, আর দুটি বাসস্থানের মধ্যে তুলনা, এবং গামা হলো সমগ্র বিশাল ভৌগোলিক অঞ্চলের বৈচিত্র্য। এত কিছু না পড়লেও তোমার চলবে, শুধু এইটা মনে রেখে দেবে, জীববৈচিত্র্য পরিমাপের জন্য যে তিনটে ব্যবহৃত হয় আলফা, বিটা এবং গামা বৈচিত্র্য, এটা কে দিয়েছিলেন? হুইটটেকার দিয়েছিলেন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নয়, WWF ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। তো এর লোগোতে কোন প্রাণীর ছবি ব্যবহৃত হয়েছে? একটা লোগোতে দেখবে ছবি আছে, সঠিক উত্তর হচ্ছে তোমার পান্ডার ছবি আছে ওটাতে। ঠিক আছে, মূলত 1961 সালে প্রতিষ্ঠিত পরিবেশ সংরক্ষণের জন্য আন্তর্জাতিক সংস্থার লোগোতে বিপন্ন প্রাণী জায়ান্ট পান্ডার ছবি রয়েছে। এন্ডেমিক স্পিসিস। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করি, ভারতে কোথায় বলতো এশিয়াটিক লায়নের আবাসস্থল বা এশিয়াটিক লায়ন আমরা দেখতে পাবো? এশিয়াটিক সিংহ। খুব ভালো কোশ্চেন, পরীক্ষাতে এসছে। এটা কিন্তু এর অন্য কোথাও এর প্রাকৃতিক আবাসস্থল খুঁজে পাবে না। বুঝতে পেরেছো? এটা খুব খুব ফেমাস কোশ্চেন। এশিয়াটিক লায়ন ভারতে কোথায় পাওয়া যায়? তার কারণ কি বলতো? এটা এখানেই কেবল পাওয়া যায়, এই জন্য ইম্পর্টেন্ট। বলো এটার উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে এন্ডেমিক স্পিসিস। যে প্রজাতি পৃথিবীর একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ তাকেই আমরা মূলত বলে থাকি। যেমন ক্যাঙ্গারু শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই প্রাকৃতিকভাবে পাওয়া যায়, তাই এটা অস্ট্রেলিয়ার এন্ডেমিক একটা প্রজাতি, কারণ এটা অস্ট্রেলিয়ায় প্রাকৃতিকভাবে পাওয়া যায়, তার ন্যাচারাল হ্যাবিটেট। যেমন রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনেই ফেমাস। বিখ্যাত বই সাইলেন্ট স্প্রিং এর রচয়িতাকে, যা পরিবেশ আন্দোলনের একটা মাইল ফলক? সঠিক উত্তর হচ্ছে তোমার র্যাচেল কারসনের বই। 1962 সালে প্রকাশিত র্যাচেল কারসনের এই বইটিতে কৃষিকাজে অতিরিক্ত যে বিশেষত ডিডিটির ব্যবহারের ক্ষতিকর প্রভাব তিনি প্রথম জনসমক্ষে তুলে ধরেন। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলি পৃথিবী থেকে প্রতিফলিত হওয়া কোন রশ্মিটি আঁটায়? এ কিন্তু প্রাকৃতিক সৌরপদ্মা হিসেবে কাজ করে, কারণ এ যে বায়ুমণ্ডলে না সূর্য থেকে, আমি প্রশ্নটা করি, বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসগুলি পৃথিবী থেকে প্রতিফলিত হওয়া কোন রশ্মিটি আঁকায়? আচ্ছা,
আমি সূর্য থেকে আগত থটে ভাবছিলাম, এই কোশ্চেনটা একটু গুলিয়ে গেল। দেখো, সূর্য থেকে আগত শর্ট ওয়েভ রেডিয়েশন পৃথিবীতে আসার পর পৃথিবীতে তা লং ওয়েভ এ ইনফ্রারেড রেডিয়েশন মানে তাপ হিসেবে মহাশূন্যে আবার বিকিরণ করে, যা গ্রিন হাউস গ্যাসগুলি আটকে পৃথিবীকে গরম রাখে। সো ইনফ্রারেড রেডিয়েশন বা অবলোহিত রশ্মি রাইট। আপিক্য আন্দোলন যা চিপকো আন্দোলনের অনুকরণে হয়েছিল তা ভারতের কোন রাজ্যে হয়েছিল? জেনে রাখো 1983 সালে কর্ণাটকে মূলত এটা হয়েছিল আপিক্য। নিচের কোনটিকে প্রকৃতির বৃক্ষ বা কিডনিস অফ নেচার বলা হয়? জলাভূমি, ওয়েটল্যান্ড সব টেনে নেয় বিভিন্ন বজ্র বা ইত্যাদিকে। দেখো, দূষক পদার্থকে ফিল্টার করে শুষে নেয় এবং ভূগর্ভস্থ যে জলস্তর রিচার্জ করে, রিফিল করে, তাই একে আমরা প্রকৃতির কিডনি বলে থাকি। বিভিন্ন ওয়েটল্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে ওয়েটল্যান্ডের মধ্যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড এবং সুন্দরবন ওয়েটল্যান্ড। 1971-এ ইরানের রামসারে হয়েছিল রামসার সম্মেলন। এই জন্য মনে রেখে দেবে, এই কোশ্চেনটা খুব দেয়, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে কবে? তাহলে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড বা বিশ্ব জলাভূমি দিবস হচ্ছে কবে? তারিখটা হচ্ছে 2nd Feb। এটা হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস। থ্যাংক ইউ। অ্যান্ড অবশ্যই ওয়ে অফ সলিউশন মেন চ্যানেল, TWS একাডেমি, TWS স্মার্ট, তিনটে চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রাখো। তোমার আর ইউটিউবে বাংলায় অন্তত কোনো চ্যানেল খুঁজতে হবে না। আর TWS একাডেমি অ্যাপ, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ তুমি ইউটিউবে তো কেবল প্র্যাকটিস ক্লাস করবে, বাট মেন থিওরির অ্যাসপেক্টের জায়গা সেটা তুমি TWS একাডেমি অ্যাপেই কিন্তু পাবে। দেখো, তোমাদেরকে আমার বলতে দ্বিধা নেই, তুমি সামনে ধরো রেলের গ্রুপ ডি টার্গেট করবে, রেলের ফর্ম ফিল আপ চলছে, বা সামনে পুলিশ হতে পারে, জিডি, MTS, যেটাই টার্গেট করো, সবার প্রথমে তোমার দরকার হচ্ছে ফাউন্ডেশন। স্টেপটা বুঝে নাও, অনেকে না বুঝেই MCQ করতে চলে আসো না। ফাউন্ডেশন লেভেল মানে কি? ভিত্তি পর্যায়। তোমরা তো NEP পড়েছো, জানো নিশ্চয়ই ফাউন্ডেশন লেভেলে কি করতে হবে? ভিত্তি করতে হবে। এখানে তোমার কি হবে? থিওরি, তোমার কনসেপ্ট, হ্যাঁ, থিওরি, কনসেপ্ট ইত্যাদি তুমি গড়গড় করে পড়বে ফাউন্ডেশন লেভেল। যেটা কত সময় লাগবে? 6 মান্থ। 6 মান্থ, 6 মাস ধরে তোমার টানাই ফাউন্ডেশন লেভেল চলবে। এটা ফাউন্ডেশন ব্যাচ থেকে টানা তুমি যদি সোম থেকে শনি ক্লাস করো, যেখান থেকে থিওরি, কনসেপ্ট, অল সাবজেক্ট। কম্পিটিটিভ এক্সামে প্রাইমারিলি এই 4টে সাবজেক্ট তোমাকে পড়তে হবে। একটা থাকে জিকে বা জেনারেল অ্যাওয়ারনেস, বা পিএসসির মতো পরীক্ষায় জেনারেল স্টাডিজ। তো জিকে, জিএ, জিএস 1 নাম্বার একটা সাবজেক্ট। 2 নাম্বার একটা সাবজেক্ট হচ্ছে তোমার ম্যাথস বা অ্যারিথমেটিক বলো, 2 নাম্বার সাবজেক্ট। 3 নাম্বার সাবজেক্ট জিআই, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, তোমার 3 নম্বর সাবজেক্ট। অ্যান্ড 4র্থ সাবজেক্ট তোমার হচ্ছে ইংলিশ। এই 4টে সাবজেক্ট তুমি যদি পড়ো, 90% কম্পিটিটিভ এক্সামে সিলেবাস সেম। 90% কম্পিটিটিভ এক্সামে এই সাবজেক্টগুলোই থাকে, শুধু এর মধ্যে সাব টপিক বা ওয়েটেজ চেঞ্জ হয়, আর কিচ্ছু না। কোনো কোনো পরীক্ষায়, যেমন পিএসসি ক্লার্কশিপে তুমি যখন যাবে, সেখানে গিয়ে দেখবে তোমার রিজনিংটা থাকছে না, অ্যারিথমেটিক, জিকে, জিএস, ইংলিশটা থাকছে। পুলিশের পরীক্ষা 4টে থাকছে, এক্সারসাইজ দেবে, বাংলা অ্যাড হচ্ছে। গ্রুপ সি দিচ্ছ, তোমার এখানে সবই পড়তে হচ্ছে এখন নতুন সিলেবাস অনুসারে। দেখো, গ্রুপ সিতে আগে কিন্তু এই রিজনিং বা ইত্যাদি করতে হতো না, এখন সব করতে হচ্ছে, তার কারণ সিলেবাস প্যাটার্ন মডিফাই হয়েছে। এই 4টে জায়গা তুমি যদি ভালো করে রপ্ত করো, তোমার আগামী 2 বছরে তোমার চাকরি তুমি নিশ্চিত করতে পারবে। তো সেই লেভেলে তুমি ফাউন্ডেশনটা কমপ্লিট করবে এই 4টে সাবজেক্টকে সমান গুরুত্ব দিই। আমি ম্যাথ পারি না বলে ম্যাথে ভয়, রিজনিং পারি বলে রিজনিং বেশি করব। পরীক্ষাতে এমন হলো রিজনিং এ হার্ড কোশ্চেন দিল, এবার WBP SI মেনে একটা রিজনিং কোশ্চেন দিয়েছে, একবার খুলে দেখো, তুমি নিজেও বুঝতে পারবে না কোন চ্যাপ্টারের কোশ্চেন। তো এমন পুরো একদম আউট অফ দ্য বক্স, WBP SI এর ইতিহাসে ওরকম রিজনিং আসেনি, একদম ফার্স্ট টাইম দেখা। তো তুমি যেটাকে ইজি ভাবছো, পরীক্ষাতে যদি ওটা হার্ড দিয়ে দেয় তো তুমি চিৎপাত। বাট ম্যাথস ঠিকঠাক ছিল। এই জন্য 4টিকেই সমান গুরুত্ব দিতে হবে, তবেই তুমি নাম্বার তুলতে পারবে। তাহলে প্রথম 6 মাস তুমি ফাউন্ডেশন, থিওরি, কনসেপ্ট করছো। ফাউন্ডেশনের পর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস লেভেলটাই আমরা মেনলি কি করব? আমরা প্র্যাকটিসের অনেকগুলো ধাপ রাখবো। প্রথম প্র্যাকটিস করব PYQs,
প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তুমি ধরো রেল দিচ্ছ, তুমি পুরো রেলের পিওয়াইকিউ করো, অন্য আর কিছু ভাবতে হবে না। তুমি এসএসসি দেবে, তুমি এসএসসির পিওয়াইকিউ করো। তুমি পুলিশ দেবে, আমাদের রাজ্য পরীক্ষারগুলো দাও। তাহলে তোমার হচ্ছে পিওয়াইকিউস এবং বিভিন্ন আমাদের যে প্র্যাকটিস সেটগুলো হয় সেইগুলো দেব। উইকলি যে সমস্ত মক টেস্টগুলো হয় সেইগুলো দেব। এই যে প্রসেস, এটা তো 6 মাস চলবে। আর আফটার 6 মান্থ এই ফাউন্ডেশনটা আমার কি হবে বলছি। আর এই প্র্যাকটিসটা আমার কতদিন চলবে? এই প্র্যাকটিস, এই যে জিনিস ফাউন্ডেশনটা তোমার চলবে 6 মান্থ, আর এই প্র্যাকটিসের এটা আমার চলবে হচ্ছে, এটা মন দিয়ে শোনো, টিল এক্সাম। যতদিন না এক্সাম আসছে ততদিন এই পার্ট চলে যাবে। স্যার এই দুটো পার্টেই কি শেষ? না, আর একটা পার্ট আছে যেটা অনেকে জানো না বা অনেকে গুরুত্বও দাও না, সবাই জানো, সেটা হচ্ছে রিভিশন। বাট এই রিভিশনটাকে আমরা বলবো কুইক রিভিশন। যারা আমার স্টুডেন্ট কেউ রিভিশন করে না, সব কুইক রিভিশন করে, আমি ওদের সব কুইক রিভিশন শেখাই। কুইক রিভিশনে কি হবে? বই এরকম সেই চিঠি রোবট সেই চুল কাটাতে সেলুনে নিয়ে গেল না, টেলিফোন ডাইরেক্টরি এরকম স্ক্যান করছে আর পড়া হচ্ছে। তো আমরা ওই রোবটে যাব না, তো মিনি রোবট হবো আমরা আর কি। আমরা পাতা দেখবো, চোখ বলাবো, গড় করে পাতা ওড়াবো, শুধু খড় করে আওয়াজ হবে। সো কারণ আমরা 6 মাস ধরে থিওরি পড়েছি, ওই বইটা আমি জানি, ওই বইয়ের কোন পেজে দাগ দেওয়া আছে আমি জানি, আমার স্পর্শ আছে, আমার চোখ সাক্ষী দেবে, আমার ব্রেন বলবে আলামিন তুমি পড়েছো ওইটা ওই পেজে। তো আমি যখন পড়বো না, গড় করে পড়া হবে মেশিনের মতো। তো আমার রিভিশনটা হবে কুইক রিভিশন। এটা আমার চলবে হচ্ছে উইকলি বেসিস। উইকলি বেসিস এই রিভিশনে আমি দেব। আর যখনই আমি এই মক টেস্ট দেব তার অ্যানালিসিস করার সময় রিভিশন দেব। কারণ আমি যখন মনে করে 100 নম্বরের একটা মক টেস্ট দিচ্ছি, তো আমি তো 100 পাবো না। তো দেখা গেলে 100 নম্বরের একটা মক টেস্ট আমি প্রথম দিন 65 পেলাম, তো বাকি নম্বর কাহা গয়া, কিধার গয়া, মামু ঘর না, মামার বাড়ি যদি না যাই, তাহলে সেই 65 নম্বরের বাকি অংশটুকু আমরা কেন পেলাম না সেটা খুঁজে বার করব আমরা অ্যানালিসিসের মাধ্যমে, যেটা বহু ছেলে মেয়ে করে না। সেখানে খুঁজে বার করব, আচ্ছা জিকেতে আমার অ্যানসিয়েন্ট পার্টটা একটু প্রবলেম আছে, তার মানে অ্যানসিয়েন্ট পার্টটা রিভিশনে রাখতে হবে উইকলি। ওই উইকলি কিন্তু সেই সারা বই পড়বো না, স্মার্ট স্টাডি করবো অ্যানসিয়েন্ট পার্টটা। কারণ এবারের মক টেস্ট রিপোর্ট, তো আমার শরীর খারাপ করেছে, ব্লাড রিপোর্টে বলছে ও হিমোগ্লোবিন কম আছে, তাহলে আমাকে আয়রন ট্যাবলেট দিতে হবে, আমাকে ভিটামিন দিলে হবে না এখন, বুঝছো? তো রোগ খুঁজে বার করবো কোথা দিয়ে? মক টেস্ট দিয়ে। এটা রক্ত পরীক্ষার রিপোর্টে আমার প্রবলেম হচ্ছে, ওই হচ্ছে আমার প্যারামিটার, থাইরয়েড, সুগার, ক্রিয়েটিনিন, হবেই যাবে, ইউরিক অ্যাসিড, সব ওই হচ্ছে ওই। যেটা আমার বেশি বা কম সেটার এবারে আমি ডোজ দেবো, উইকলি বেসিসে মেডিসিনটা দেবো। এইভাবে পড়তে হবে। পড়াশোনা অধ্যাবসায়ের কাজ। চাকরির আকাল আছে, আমি কমপ্লিটলি এগ্রি, বাট যোগ্য এলিজেবল প্রার্থীরও কিন্তু অভাব আছে, এটা কিন্তু মাথায় রেখো। সবাই যে মনে করো কোয়ালিফাই করেছে, ইট মিনস যে সে চাকরির জন্য যোগ্য না। প্রাইভেট সেক্টরে যাক বুঝতে পারবে, প্রাইভেট সেক্টরে যাও, কোথাও ইন্টারভিউ দাও, বুঝতে পারবে নিজের অকাত পাতা চলেগা উস দিন। এই জন্য নিজেকে সেইভাবে যোগ্য করে তোলো যাতে তুমি সব সেক্টরে, পাবলিক সেক্টর হোক, প্রাইভেট সেক্টর হোক, নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। TWS একাডেমি অ্যাপ ইনস্টল করো, আমাদের কোনো ব্যাচ জয়েন করো, পারলে পেইড ব্যাচে দেখা হবে। থ্যাংক ইউ আপকামিং এক্সামসের জন্য।